নমস্কার, আপনারা শুনছেন প্রণমামি জগৎজননী থেকে। শুনে নেব আজকের নিবেদন। তবে তার আগে আমার একটা বিশেষ অনুরোধ, এরকম পাঠ ভালো লাগলে ও এরকম পাঠ আরও শুনতে চাইলে এবং প্রণমামি জগৎজননীতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব প্লিজ, এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না, কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে অনেক ইন্সপায়ার করে। আমরা গত পর্বে জেনেছি যে ঠাকুর বিভিন্নভাবে মাকে তৈরি করছিলেন যাতে তার অনুপস্থিতিতে মা যেন মানুষকে মুক্তির পথ, আনন্দের পথ দেখাতে পারেন। কারণ তিনি অর্থাৎ ঠাকুর বুঝতে পেরেছিলেন যে পৃথিবীতে তার লীলা এবার সাঙ্গ হতে চলেছে। ঠাকুর পৃথিবী থেকে বিদায় নেবার পর তার ভক্তরা সব নিরাশ্রয় হয়ে পড়েছিল এবং মা সেই সময় ঠাকুরকে প্রার্থনা করতে লাগলো এবং এর ফলে রামকৃষ্ণ মঠের সূত্রপাত হলো। আসুন আজ শুনে নিই রামকৃষ্ণদেবের তিরোধান, সারদা দেবীর প্রার্থনা ও রামকৃষ্ণ মঠের সূত্রপাত। রামকৃষ্ণদেবের তিরোধান। এই সময় দেখা গেল রামকৃষ্ণদেবের গলায় ব্যথা হয়েছে। প্রথমে সবাই ভাবল হয়তো ঠান্ডা লেগে এই ব্যথা হয়েছে, কিন্তু এই ব্যথা ক্রমেই বাড়তে লাগলো এবং শেষে দেখা গেল রামকৃষ্ণদেবের গলায় ক্যান্সার হয়েছে। চিকিৎসা চলতে লাগলো, পর অনেক ডাক্তার দেখলেন। শেষে ডাক্তার মহেন্দ্রলাল সরকার দেখতে এলেন। ডাক্তার সরকার সেই সময়কার সবচেয়ে বড় ডাক্তারদের একজন। তিনি রামকৃষ্ণদেবকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। তিনি বললেন, একে কলকাতায় নিয়ে রাখুন, তাহলে আমার দেখাশোনার সুবিধা হবে। কাশীপুরে এক বাগান বাড়ি ভাড়া পাওয়া গেল, সেখানে রামকৃষ্ণদেবকে রাখা হলো। এই বাগান বাড়িতেই এখন কাশীপুর শ্রীরামকৃষ্ণ মঠ। শ্রীরামকৃষ্ণদেবের সেবার জন্যে অন্যান্য ভক্তদের সঙ্গে সারদা দেবীও কাশীপুরে এলেন, কিন্তু রামকৃষ্ণদেবের অসুখ ক্রমেই বেড়ে চলল। ফলে শরীরও ভেঙে পড়তে লাগলো। কথা বলতে খুব কষ্ট হয়, খেতে প্রায় পারেন না, কিন্তু এর মধ্যেও কোনো সময় ধর্ম প্রসঙ্গে অথবা রঙ্গরসের বিরাম নেই। সদা হাস্যময় পুরুষ। তার যে কোনো কষ্ট হচ্ছে তা তাকে দেখে কারো মনেই হতো না। রামকৃষ্ণদেব কিন্তু আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিলেন এবারের মতো তিনি লীলা শেষ করতে চলেছেন। অনেকেই তা বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু শেষে একদিন তিনি সত্যি সত্যি বিদায় নিলেন। তার সমাধি হলো, আর সে সমাধি ভাঙল না। সারদা দেবী প্রথমে খুব ভেঙে পড়লেন, পরে হিন্দু বিধবার মতো তিনি বেশ করতে চাইলেন, কিন্তু যখন তিনি সধবার চিহ্ন, হাতের নোয়া ইত্যাদি খুলতে যাচ্ছেন, তখন হঠাৎ কোথা থেকে রামকৃষ্ণদেব এসে তার হাত চেপে ধরে বললেন, আমি আর কোথায় গেছি? এ ঘর থেকে ও ঘর মাত্র, তুমি বিধবা হতে যাবে কেন? সেই অবধি সারদা দেবী লাল পেরে কাপড় পরতেন এবং হাতে দুগাছা বালা রাখতেন। সারদা দেবীর প্রার্থনা। আনন্দের হাট ভেঙে গেল। কাশীপুরের ভাড়া বাড়ি ছেড়ে দেওয়া হলো। ভক্তেরা কেউ কেউ বাড়ি ফিরে গেলেন, কেউ কেউ আবার তপস্যা করে বেড়াতে লাগলেন। রামকৃষ্ণদেবের এক ভক্ত ছিলেন বলরাম বাবু, বিরাট ধনী। বৃন্দাবনে তার একটি বাড়ি ছিল, অতি নির্জন, তপস্যার জায়গা। সারদা দেবী দিনকতক সেখানে গিয়ে তপস্যা করলেন। পরে শ্বশুরের ভিটে
কামার পুকুরে এসে বাস করতে লাগলেন। খুব কষ্টে তার তখন এখানে দিন চলত। ভাত জোটে তো নুন জোটে না, কিন্তু রামকৃষ্ণদেব তাকে বলে গিয়েছিলেন কারো কাছে হাত না পাততে। কাজেই কখনো তিনি কাউকেই জানতে দেননি তার কি কষ্ট। একা একা সমস্ত দিন থাকতেন। রাতে কেবল এক প্রতিবেশিনী তার কাছে শুতেন। ঈশ্বরের ধ্যান চিন্তা করেই তার সময় কাটত। কিছুদিন এইভাবে থাকার পর সারদা দেবীর মা তাকে জয়রামবাটিতে নিয়ে গিয়ে নিজের কাছে রেখে দেন। শেষে সারদা দেবী জয়রামবাটিতেই থেকে যান। সারদা দেবীর মনে কিন্তু একটা ভীষণ দুঃখ ছিল। তিনি ভাবতেন, ঠাকুর এলেন আর চলে যাবার সঙ্গে সঙ্গেই কি সব শেষ হয়ে যাবে? তাহলে তার আসার সার্থকতা কি? রামকৃষ্ণ মঠের সূত্রপাত। এই সময়ে ঠাকুরের এক গৃহী ভক্ত সুরেন মিত্র স্বপ্নে দেখলেন ঠাকুর যেন তাকে বলছেন, সুরেন, আমার ছেলেরা পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তুই তাদের একটা আশ্রয় করে দে। নরেন ছিলেন অল্প বয়সী ভক্তদের নেতা। তিনিই পরে স্বামী বিবেকানন্দ হন। সুরেন তার কাছে গিয়ে বললেন, ভাই, ঠাকুর আমাকে স্বপ্নে আদেশ করেছেন তোমাদের একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিতে। আমি টাকা দেব, তোমরা একটা বাড়ি ভাড়া করো। তোমরা সেখানে থাকবে, ঈশ্বরের ধ্যান চিন্তা করবে। আর আমরা যারা গৃহী মাঝে মাঝে সেখানে এসে প্রাণ জুড়িয়ে যাব। তাই হলো। বরাহনগরে একটি পুরনো বাড়ি ভাড়া নেওয়া হলো। এই রামকৃষ্ণ মঠ মিশনের শুরু। বরাহনগরের পর আলমবাজার, আলমবাজারের পর বেলুর, বেলুরে জমি কিনে স্থায়ী মঠ হলো। কিন্তু তা বেশ কয়েক বছর পরে। সারদা দেবী চেয়েছিলেন ছেলেদের একটা স্থায়ী মঠ হোক। তিনি একবার গিয়েছিলেন বুদ্ধগয়ায়। সেখানে দেখলেন সাধুদের সুন্দর মঠ। তখন তিনি প্রার্থনা করেছিলেন, ঠাকুর, এরা সব কেমন ভালো আছে, তোমার ছেলেরা কিন্তু এখনও নিরাশ্রয়। তুমি তাদের একটা স্থায়ী ব্যবস্থা করে দাও। এরই পরে বেলুর মঠ হলো। সে কথা পরে বলছি। নমস্কার, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন ও সকলকে সুস্থ রাখুন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।